আমিন ভাইয়ের ভয় নাই, রাজপথ সারি নাই, রাজপথ সারি নাই, আমিন ভাইয়ের ভয় নাই। ওই কোন নেতা আছে রে? ওই সারা দেশে কোন নেতা আছে রে? আছে? ওই কোন সে নেতা? আমিন ভাই। আরো জোরে আমিন ভাই, জোরসে বলো আমিন ভাই। যাই হোক, শুরুতে একটু আমজনগণের স্লোগান দিয়ে নিলাম আর কি, একটু জোশ এনে নিলাম। আসেন এবার তাইলে আলোচনায় যাই। যাই হোক, গত শনিবার আমাদের একটা স্মারকলিপি প্রদানের একটা প্রোগ্রাম গেছে, আপনারা তো দেখছেন। মানে পিএইচডি ফোরামের পক্ষ থেকে একটা স্মারকলিপি প্রদানের প্রোগ্রাম গেছে। তো ওই প্রোগ্রামটার পরে অনেকে আমারে জিজ্ঞাইছেন যে আসলে স্মারকলিপি প্রোগ্রাম এই সেই কি, আসলে ঘটনা কি হয়েছিল ওই সময়ের ঘটনাগুলো নিয়ে অনেকে গত কয়েকদিনে আমার জিগাইছেন। তো বিভিন্ন ব্যস্ততার কারণে কয়েকদিন ধরে লাইভে আসতে পারি নাই। তো ফাঁকতালে আজকে ভাবলাম গভীর রাতেই নিশিরাতে লাইভে আইসা পড়ি। দিনের বেলা সময় বের করাটা কঠিন হয়ে যায়, তো এর লিগা আজকে রাইতেই লাইভে আয়া পড়লাম আর কি। মূলত ওই দিন হয়েছিল কি, মানে পিএইচডি ফোরামের পক্ষ থেকে স্মারকলিপি প্রদানের যে প্রোগ্রামটা, বা পিএইচডি ফোরাম যে স্মারকলিপি দিতে চাইছিল, সেই স্মারকলিপি যেন পিএইচডি ফোরাম দিতে না পারে, এইটা নিয়ে এই দালাল গোষ্ঠী এই দিন একটা তামসা করছিল, পলাপলি খেলছিল। পলাপলি বুঝেন? পলাপলি মানে ওই যে টিলস প্লেস, লুকোচুরি, পলাপলি। আপনি করে কই মজা পাইবেন। মানে এই দালালের গোষ্ঠী চাইছিল যে পিএইচডি ফোরামের পক্ষ থেকে স্মারকলিপিটা যেন দিতে না পারে। কেমনে, কিরকম? ওই যে মানে আছে, ওই যে মার্কেটিং প্ল্যান প্রদর্শনী প্রোগ্রাম হওয়ার যে কথা ছিল, সম্ভবত 13ই মে বা এরকম কিছু একটা হইব। ওই যে মহাকালীর হোটেল অবকাশে মার্কেটিং প্ল্যান প্রদর্শনী প্রোগ্রাম হইব, সারা বাংলাদেশ থেকে সকল পিএইচডিরা কিন্তু আসছিল। কিন্তু শেষ মুহূর্তে ওই যে দালালের গোষ্ঠী কি করছিল, ওই হঠাৎ করে কি করছিল, ওই প্রোগ্রামটা বাতিল করে দিছিল। তো ওই যে মার্কেটিং প্ল্যান প্রদর্শনী প্রোগ্রামটা যেভাবে ষড়যন্ত্র কইরা বানচাল করে দিছিল, সেম ভাবে গত শনিবারে আমাদের পিএইচডি ফোরামের যেই স্মারকলিপি প্রদান প্রোগ্রাম, স্মারকলিপি প্রদানের প্রোগ্রামটাও দালাল গোষ্ঠী ষড়যন্ত্র কইরা এটাকে বানচাল করতে চাইছিল। কিন্তু আমাদের পিএইচডি ফোরামের দক্ষ, যোগ্য এবং দূরদর্শী নেতৃত্বের অধিকারী দায়িত্বশীলদের কারণে দালাল গোষ্ঠীর ওই ষড়যন্ত্র কিন্তু আর বাস্তবায়ন হয় নাই, এবং শনিবারে কিন্তু যথারীতি ওই স্মারকলিপি কিন্তু ঠিকই প্রদান করা হয়েছে। তো ঘটনাটা কি হয়েছে, ওই শনিবারে অ্যাকচুয়ালি বোর্ড মিটিং হওয়ার কথা ছিল। তো ওই দালালের বাচ্চারা, ওই যে বোর্ডের ভিতরে যে কয়টা দালাল আছে, বাটপাড়ের যে কয়টা দালাল আছে, এগুলা ষড়যন্ত্র কইরা জাস্ট মিটিং এর আগের দিন, আগ মুহূর্তে রাত 12টা 1টার দিকে হঠাৎ করে তারা মিটিংটা ক্যান্সেল করলো। কারণ কি, তারা তো জানতে পারছে যে মিটিং করলে তারা যখন বোর্ড মিটিং এ বইব, তখন পিএইচডি ফোরামের দায়িত্বশীলদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আইসা ওই বোর্ড মিটিং এ বোর্ড বরাবর স্মারকলিপি দিব। তো এই খবরটা এরা জানতে পাইরা এরা চিন্তা করছে, যা বোর্ড মিটিং এ করবো না। আর বোর্ড মিটিং যেহেতু করবো না, তখন তো আর তাইলে কেউ স্মারকলিপি দিতে পারবো না। এই ছিল এদের ষড়যন্ত্র। তো এই বিষয়টা আমাদের পিএইচডি ফোরামের পক্ষ থেকে যখন জানতে পারা গেল, পিএইচডি ফোরামের পক্ষ থেকে সব মানে ওনারা যখন জানতে পারলেন যে বাটপাড়ের গোষ্ঠীর কিছু দালালের ষড়যন্ত্রের কারণে শনিবারের বোর্ড মিটিংটা হইতেছে না, তখন আমাদের পিএইচডি ফোরামের পক্ষ থেকে কিন্তু তারা দ্রুত প্ল্যান বিতে চলে গেলেন। মানে প্ল্যান এ ছিল বোর্ড মিটিং হবে, এবং এই বোর্ড মিটিংয়ে আমাদের পিএইচডি ফোরামের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল যাবে এবং তারা স্মারকলিপি জমা দিবে। তো যেহেতু প্ল্যান এ হইল না, তখন আমাদের পিএইচডি ফোরামের পক্ষ থেকে প্ল্যান বি ইমপ্লিমেন্ট করা হইলো। প্ল্যান বি কি, যে ওকে ঠিক আছে, ওকে আমাদের তো বোর্ড মিটিং হওয়া না হওয়া মূল উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য কি, স্মারকলিপি দেওয়া। তো যথারীতি আমাদের পিএইচডি ফোরামের পক্ষ থেকে তখন সমন্বয় করা হইলো আমাদের বোর্ড চেয়ারম্যানের সাথে, এবং আমাদের বোর্ডের যারা ডেস্টিনি চালুর পক্ষে কাজ করতেছেন তাদের সাথে সমন্বয়ের একটা ফরম্যাট করা হইলো। এবং তখন বোর্ড থেকে তখন এভাবে বলা হইলো, যেহেতু বোর্ড মিটিং হইল না, তাহলে আপনারা
বোর্ডের মিটিং না হইলেও পিএইচডি ফোরামের আপনারা সবাই একটা মিটিং অর্গানাইজ করেন, যেহেতু সবাই আসতেছে। মিটিংয়ে বসে আপনারা বোর্ডের কারো একজনের হাতে বা বোর্ডের পক্ষে কারো একজনের হাতে আপনাদের স্মারকলিপি তুলে দেন। তো যখন পিএইচডি ফোরাম যখন স্মারকলিপি প্রদানের ব্যাপারে প্ল্যান বিতে চলে গেল, তো মজার ব্যাপার কি জানেন, দালালের গোষ্ঠীর যে বাটপার যেগুলো আছে, বোর্ডের ভিতরে যে কয়েকটা বাটপার আছে, এইগুলা কিন্তু তখন দেনার দেন আলিসের আশেপাশে কিন্তু এগুলো ঘুরঘুর করতেছিল। এগুলো যখন দেখলো যারে আমরা না থাকলেও তো স্মারকলিপি তো দেওয়া হয়ে যাইতেছে, তখন দৌড়ে চিপা চাপা দিয়া এগুলা কিন্তু আয়া আলিসের ভিতরে ঢুকলো। কিন্তু মানে মিটিংয়ে আহে না, দূরে দূরে আছে, দূরে দূরে আছে, ওই আলিসের আশেপাশে ঘুরঘুর করতেছে। বা আলিসের এই বোর্ড মিটিং তো 11 তলায়, ওই আমাদের পিএইচডি ফোরাম তো 11 তলায় বইছিল, তো ওইগুলো 5 তলায় হয়তো বা বয়ে রয়েছে। দেন মজার ব্যাপার হলো কিভাবে না কিভাবে এই যে আমাদের বোর্ড চেয়ারম্যান, ওনার কাছে খবর গেল, উনি তখন আমাদের পিএইচডি ফোরামের দায়িত্বশীলদেরকে বললেন যে 5 তলায় তো বোর্ডের অনেকে আছে, আপনারা একটু তাদেরকে দাওয়াত দিয়া নিয়ে আসেন। দেখেন, বোর্ড মিটিং করব না, বোর্ড মিটিং করে না, কিন্তু দেখেন আলিসের আশেপাশে কিন্তু যখনই দেখছে যে আসলে স্মারকলিপি প্রদানের প্রোগ্রাম আর আটকানো যাইতেছে না, তখন কিন্তু ঠিকই দৌড়ে কিন্তু আইসা আবার ঠিকই আলিসের আশেপাশে ঘুরঘুর করতেছিল। যাই হোক, পরে আবার এদেরকে ডাইকা ডাইকা মানে ওই পিএইচডি ফোরামের সেই স্মারকলিপি প্রদান প্রোগ্রামে আনা হয়েছে। এবং ওই প্রোগ্রামে আমাদের অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, উনি কিন্তু লাইনে কানেক্ট ছিলেন। তো উনি লাইনে কানেক্ট থাকা অবস্থায় এই দালালের যেই 4-5টা আছে, এগুলো ছাড়া যদি স্মারকলিপি দিয়ে দেয় তাহলে তো এই দালালগুলো তো কট খেয়ে যায়, তাদের স্বার্থ তো আর হাসিল হয় না। এই জন্য তাড়াতাড়ি দৌড়ে আইসা এবার ঠিকই মিটিংয়ে মানে ওই পিএইচডি ফোরামের ওই স্মারকলিপি প্রদান প্রোগ্রামে এরা বইছে। এবং যথারীতি কি হয়েছে, স্মারকলিপি দেয়া হয়ে গেছে। দেখেন কত বড় বাটপার, দেখেন পিএইচডি ফোরাম যেন স্মারকলিপিটা দিতে না পারে, এই জন্য বোর্ড মিটিংটা পর্যন্ত এই যে দালালের গোষ্ঠী যে কয়েকটা আছে ষড়যন্ত্র করে এগুলো পিছাই দিছে। তো শেষমেশ তাদের বোর্ড মিটিং পিছানো এইসব ষড়যন্ত্রের কোনো লাভ হয় নাই। ঠিকই গত শনিবার আমাদের পিএইচডি ফোরামের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়ে গেছে। এই হলো মূলত গত শনিবারের মজার কিচ্ছা কাহিনী। তো ফাঁকতালে ওই দিন কিছু জায়গা মতো কিছু হাই অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়েছে, রোগী মোটামুটি সুস্থ। তো রোগীর সুস্থতার জন্য প্রয়োজনে ভবিষ্যতেও যদি কোনো হাই অ্যান্টিবায়োটিক লাগে দেওয়া হবে, সমস্যা নেই। যাই হোক, এই প্রোগ্রামটা খুব চমৎকারভাবে আয়োজন করার জন্য আমি পিএইচডি ফোরামের দায়িত্বশীলদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই অত্যন্ত কৌশলীভাবে প্ল্যান এ যখন বাস্তবায়ন হচ্ছিল না, বোর্ড মিটিং যেহেতু হচ্ছে না, উনি কিন্তু দ্রুত প্ল্যান বি ইমপ্লিমেন্ট করে স্মারকলিপির কাজটা কিন্তু করে ফেলছেন। পাশাপাশি আমাদের পিএইচডি ফোরামের আরও একজন দায়িত্বশীল ওয়াসিম ভাই, তারপরে আমাদের সাইদ ভাই, ওনারা কিন্তু খুব দারুণ ভূমিকা রাখছেন ওই দিন। তো কি ভূমিকা রাখছেন, কোন ক্যাটাগরির ভূমিকা আর গভীরে গেলাম না আর কি। যাই হোক, বাকিটা আপনারা চিপা চাপা দিয়া অনেক কিছু হয়তো শুনছেন, বুঝালেন আর কি। তো পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই, তারপর আমাদের পিএইচডি ফোরামের আরো দুইজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ওয়াসিম ভাই এবং সাইদ ভাই, ওনাদেরকে ধন্যবাদ। এর বাইরে পিএইচডি ফোরামের আরো যারা আছেন, আসাদ ভাই আছেন, তারপরে হিরো ভাই আছেন, এর বাইরে আমাদের মোহাম্মদ আলী ভাই আছেন, এরকম অনেকেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা সেই ওই দিনের স্মারকলিপির প্রোগ্রামে রাখছেন। তো সাকসেসফুলি আমরা ওই বাটপার গোষ্ঠীর ষড়যন্ত্রকে ওভারকাম করে স্মারকলিপি ঠিকই আমরা বোর্ড পর্যন্ত পৌঁছাই দিয়েছি। এই ছিল ওই দিনকার ঘটনার মূলত সার সংক্ষেপ আর কি। যাক, আসেন পরের আলোচনায় যাই। তো এই যে নাটকটা বা এই যে ষড়যন্ত্রটা তারা করলো, কেন করলো? মানে আসলে তারা এতটাই ভয় আছে, এখন এতটাই আতঙ্কে আছে। ওই যে আমগরে ওই যে যখন 12 সালের আগে যখন ব্যবসা বাণিজ্য হইতো, তখন আমগরে ট্রেনিং এ বিভিন্ন সময় একজন ট্রেনাররা উদাহরণ দিত যে এক লোক আপনার মানে সেমিনারের অর্ধেক পথ থেকে ওইটা দৌড় মারছে। তো দৌড় যখন মারছে, পাশের থেকে আরেকজন জিজ্ঞেস, ভাই আপনি দৌড় দিলেন কে? কয় ভাই আর একটু প্ল্যান শো আর একটু দেখলে আমি জয়েন করলাম, ওই লেগে দৌড় দিতেছি। তো বিষয়টা হলো এরকম যে দালালের যে গোষ্ঠী যেগুলো আছে, এই যে বোর্ডের ভিতরে যে কয়টা ফাইজলামি করতেছে, তো এগুলা মানে এমন একটা অবস্থা যে এগুলো দেখতেছে যে আসলে ওই
মানে উপায় নাই, এগুলো দেখতেছে যে আরেকটু এদের সাথে থাকলে পিএইচডি ফোরাম বা ডিস্ট্রিবিউটর ফোরাম বা অন্যান্য যারা যারা বা এক্সিকিউটিভ ফোরাম সহ যারা সিরিয়াসলি এই মুহূর্তে ডেস্টিনি চালুর জন্য কাজ করতেছে, এদের সাথে থাকলে আবার না কোন সময় এদের পক্ষে চলে যায়, এই ভয়ে এই দালালের গোষ্ঠী সবসময় দূরের উপরে থাকে, মানে দূরে দূরে থাকে, দূরে দূরে থাকে, বিষয়টা এরকম আর কি। যাক, এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে, মূলত এই নাটকটা তারা কেন করছে বা এই নাটকটা তারা কইরা আসলে মূল কি জিনিসটা করতে চাইতেছে। এই যে দেখেন, বোর্ড মিটিংয়ে সমস্ত রেজুলেশন পাস হওয়া সত্ত্বেও অনেকগুলো বিষয়ে তারা ডিলে করতেছে, বিশেষ করে এনএফসি কার্ড। একটা জিনিস দেখেন, 25শে মার্চ ওই যে দালালের বাচ্চারা, এই রফিকুল আমিনের যে দালাল, রফিকুল আমিন তার দালাল গুলারে নিয়ে যে আলিস দখল করো, চলো চলো ঢাকা চলো, অপশক্তি মুক্ত করো আলিস, মনে আছে? ওই 25শে মার্চের আগ পর্যন্ত যে কাজগুলো আমরা করছি, যেমন ধরেন এনএফসি কার্ড, তারপরে আমাদের 10 পয়েন্টের প্রোডাক্ট, ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন, এইগুলো তো মীমাংসিত একটা বিষয়, মানে এইগুলা সর্বসম্মতভাবে বোর্ড রেজুলেশন হইয়া মীমাংসিত একটা বিষয়। তো এইটা নিয়ে কন্টিনিউ কাজ করে যেতে নতুন করে আবার পুনরায় সিদ্ধান্তের কোনো দরকার আছে? নাই। পরবর্তী যে কাজগুলা, এগুলোর জন্য না হয় মীমাংসিত পুরোপুরি যেহেতু হয় নাই, এগুলা নিয়ে না হয় নেগোসিয়েশনের ব্যাপার আছে, কিন্তু 25শে মার্চের আগ পর্যন্ত যে কাজগুলো আমরা করছি এগুলো তো মীমাংসিত বিষয়। এই মীমাংসিত বিষয় নিয়ে আবার পুনরায় সিদ্ধান্তের কোনো দরকার আছে? নাই। কিন্তু এই বাটপাড়ের বাচ্চারা ওই দিন এই যে তিনাই বিনায় দুই একটা দালাল ফালাল কইতেছিল এরকম যে এটার ব্যাপারে আমরা তাইলে একটা কাজ করলে ভালো হয়, ওই যে ইনায় বিনায়া, মানে ওই যে রফিকুল আমিন রে, ও ভালো কথা, মানে রফিকুল আমিনের তো আগে এমডি হওয়ানোর শখ ছিল, তো এরপরে তো সিইও হওয়ানোর শখ হইল, তো এখন এমডিও সিইও কোনোটাই তো হইতেছে না। এখন হের দালাল গোষ্ঠী দিয়ে কইতেছে যে বোর্ড মিটিংয়ে আমন্ত্রণ জানানো হোক, মানে ইনভাইট করা হোক, বোর্ড মিটিংয়ে তারে এই আমন্ত্রণ জানায়া রাখা হোক, মানে মানে এখন খেয়াল করে দেখেন। এবং আমি মানে আমাদের বোর্ড চেয়ারম্যানের একদম মুখের কথা, আমাদের নিজ কানে শোনা, বোর্ড চেয়ারম্যান একটা কথা এভাবে বলছেন যে একটা মিটিংয়ে, জুম মিটিংয়ে, বোর্ডের জুম মিটিংয়ে রফিকুল আমিন যে উপস্থিত থাকবে এটা চেয়ারম্যান প্রশান্ত ভূষণ বড়ুয়া জানতেন না। উনি মিটিংয়ে ঢুইকা দেখেন যে মিটিংয়ের ভিতরে রফিকুল আমিন, এটা দেখে উনি নিজেও বিব্রত হয়েছেন। এখন মুরব্বী মানুষ, উনি কিছু বলতেও পারতেছেন না, নাও করতে পারতেছেন না, মানে এক ধরনের বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেছেন। খেয়াল করে দেখেন কত বড় নির্লজ্জ, কত বড় খাসটা এবং কত বড় শেষরা এই রফিকুল আমিন। সে এই বোর্ডের সবার সাথে সমন্বয় একটা ব্যাপার, একটা মানে একটা শালীনতার তো একটা ব্যাপার আছে, এইসব ধরেন কর্পোরেট কোনো ম্যানারিজম ফলো না করেই বোর্ড মিটিংয়ের ভিতরে হুদাই ঢুকে গেছে। এবং এটা কিন্তু জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়ার মুখের কথা, সেই দিনের ওই প্রোগ্রামে উনি যা বলছেন এটা অনেকেই আপনারা শুনছেন। এই হলো এই যে খাইসটা এই রফিকুল আমিনের খাসলত। যাই হোক, তাহলে কি ওই যে দালালের গোষ্ঠী যেগুলো আছে, বাটপাড়ের যে দালালগুলা, এগুলা কি চায়? এগুলা ইনাই বিনায়া বোর্ড মিটিং এর ভিতরে এই যে হেরে যেন ইনভাইট করা হয়, মানে রফিকুল আমিনরে যেন বোর্ড মিটিং এ ইনভাইট করা হয়, এইটা নিয়ে ওই তার বোর্ডের ভিতরে যে তার কয়েকটা দালাল আছে এগুলা একটু কথা তুলতেছিল ওই স্মারকলিপি প্রদান প্রোগ্রামের ভিতরে। এটার কারণটা কি? এটার কারণটা হইলো এগুলো তো সব হইলো হাড্ডি খাইছে বাটপাড়ের, মানে বাটপাড়ের কাছ থেকে, তো এগুলো তো টাকা টোকা খাইছে, খায় তো এগুলো তো ওই যে বিচি মানে বন্ধক দিয়ে রাখছে বাটপাড়ের কাছে। এখন বাটপাড়ের মানে পারপাস সার্ভ করার লেগে তো ওদের দালালি করতে হইব। এর লিগা খালি নেই বিনেয়া কি কথায়, খালি নেই বিনেয়া কি কথা, যে বোর্ড মিটিং এ রফিকুল আমিনরে যদি দাওয়াত দেওয়া হয়, বোর্ড মিটিং রে ইনভাইট করা হইলে ভালো, এই সেই বক্কর চক্কর, মানে এইগুলা বইলা জাস্ট কৌশলগতভাবে কি করতেছে, শুধুমাত্র মানে এইগুলা বইলা কৌশলগতভাবে পলিসি মেক করা, যাতে তাদেরকে একটা ফরম্যাটের ভিতরে রাখা যায় এবং এদের মাধ্যমে ওই বাটপাড়ের যেই মানে দালালগুলো তারা চায় যে ওই যে তারা ওই বিষয়টাই বাস্তবায়ন করতে চাইতেছিল, বারবার একই কথা বলতেছিল যে হ্যাঁ একটা কাজ করা হোক, ওনাকে বোর্ড মিটিংয়ে ইনভাইট করা হোক, বোর্ড মিটিংয়ে ইনভাইট করা হোক। তো এখন দেখেন এই যে তারা যেই কথাটা বলতেছে যে বোর্ড মিটিংয়ে ইনভাইট করার কথা যে বলতেছে, আসলে এটা কি বিধিসম্মত বা এটা কি আইনসম্মত? আসেন আমরা একটু দেখি। দেখেন এই যে হাইকোর্টের যে রায় দিল 173/22 হাইকোর্টের যে রায়, সেই রায়ে
যাদের দুর্নীতির ব্যাপারে অডিট করতে বলা হয়েছে, সেই তাদেরকে যদি বোর্ডে ইনভাইট করা হয়, সেটা কি ভাই একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না? মানে হাইকোর্টের যে 173/22 রায়টা আপনারা পড়ছেন তো, 173/22 রায়ের একটা জায়গায় কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে অভিযুক্ত আসামিদের তদন্ত এবং অডিট পূর্বক, তাদের সার্বিক বিষয়গুলো অডিট পূর্বক, তাদের দুর্নীতির একটা স্বচ্ছ তদন্তের জন্য স্বচ্ছ একটা অডিট করতে বলা হয়েছে। তো যার দুর্নীতির অডিট করার কথা বলা হয়েছে এই বোর্ডরে, সেই বোর্ড যদি ওই অভিযুক্ত ব্যক্তিরে আবার ওই বোর্ডের ভিতরে দাওয়াত দিয়ে নিয়ে আসে, এটা কি বিধি বহির্ভূত কাজ না? এবং এটা টোটালি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, টোটালি একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা কি আসেন দেখি। যেমন ধরেন আপনি হইলেন একটা স্কুলের শিক্ষক, আর আপনার ছেলে হইল ধরেন ছাত্র। তাইলে আপনি যদি ওই ছাত্রের খাতা দেখেন, তা আপনি তো বাপ পোলার খাতা দেখতে যে আপনি তো একটু পার্সিয়ালিটি করতেই পারেন, তাহলে এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তাহলে এই জন্য এই খাতাটা অবশ্যই নিরপেক্ষ কোনো শিক্ষকরে দিয়ে দেখানো উচিত না। দ্যাট ইজ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আরেকটা উদাহরণ দিই, ধরেন আপনি ভাইবা বোর্ডে প্রধান হিসেবে আছেন, আর প্রার্থী হিসেবে, চাকরির প্রার্থী হিসেবে আছে হলো আপনার ছেলে। তাহলে এইখানেও কিন্তু আপনি একটা কি করতে পারেন, এইখানেও আপনি একটা এটারে কি বলে, এখানেও আপনি একটা মানে পার্সিয়ালিটি করতে পারেন। তাইলে এই জায়গাটা তো কি করা উচিত, যে এই জায়গাটা তো সিদ্ধান্তের ব্যাপারটা আপনার হাতে না রেখে অন্য কারো হাতে রাখা উচিত। যেহেতু যে আবেদন করছে সে হলো মানে আপনার ছেলে, এবং আপনি নিজেই আছেন ভাইবা বোর্ডের প্রধান হিসেবে, তাহলে এটাও কিন্তু একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ক্ষেত্রে এইখানেও কিন্তু ওই ব্যক্তিকে আসলে চাকরির ভাইবার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে দেওয়াটা সঠিক হবে না। আর একটা উদাহরণ দিই, ধরেন চোরের কি আপনি বিচারের দায়িত্ব দিবেন? ধরেন যে চুরি করছে চোর, এই চোরের কি আপনি কইবেন যে তুমি বিচার করো, তুমি একটু বিচার করে দেখো তো আসলে এখানে দোষী কেডা? এটা কি আপনি দায়িত্ব দিবেন? দিবেন না। তো যেইখানে মানে সোজা কথা, বিচারিক কার্যক্রমে অভিযুক্ত ব্যক্তি যদি সম্পৃক্ত হওয়ার সুযোগ পায়, সে তো ওই বিচারকে ভিন্ন খাতে প্রভাবিত করবে। এটা তো ভেরি সিম্পল। তাহলে যেই বোর্ডকে হাইকোর্ট নির্দেশনা দিল যে একটা স্বচ্ছ অডিট করো পূর্বের অভিযুক্ত ব্যক্তিদের ব্যাপারে, তো সেই বোর্ডের সাথে যদি সম্পৃক্ত হওয়ার সুযোগ অভিযুক্তদের মধ্য থেকে কেউ পায়, তাহলে সে সেই অডিটকে অন্য খাতে, ভিন্ন খাতে প্রভাবিত করার কি একটা সুযোগ পাওয়া যায় না? তাইলে এই জায়গাটাতে ফুল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হইল অভিযুক্ত কাউকে এখানে আইনা বোর্ডের ভিতরে বসানো। তাহলে এই যে দালালের গোষ্ঠী যে দাবিটা করতেছে, এই দাবিটা সম্পূর্ণ বিধি বহির্ভূত এবং বেআইনি। এদের শখ কি দেখেন, হ্যাঁ, এদের শখ মানে কি কমো আপনারে। যাই হোক, হাইকোর্ট নিযুক্ত বোর্ডে যারা আছেন, আপনি করে কই একটা কথা, খুব খেয়াল, ডাইনে বামে শেয়াল, মাথায় রেখেন বিষয়টা। আপনারা যদি এই যে আপনাকে বোর্ড মিটিংয়ে, অফিসিয়াল যে মিটিংগুলো, আনঅফিসিয়াল মিটিংয়ে আপনারা রফিকুল আমিনের লগে যাইবেন, চা খাইবেন, গল্প করবেন, পারলে কোলে উঠা বসে থাকেন, সমস্যা নাই। কিন্তু অফিসিয়াল অ্যাক্টিভিটিসগুলোর ভিতরে আপনারা যদি অফিসিয়ালি কোনো বিষয়ে রফিকুল আমিনরে এঙ্গেজ করেন, এটা কিন্তু 173-এর যে 22 সেই রায়ের সুস্পষ্ট অবমাননা। আর হাইকোর্ট নিযুক্ত বোর্ডের রায়ের এই অবমাননা হইলে এটার পরিস্থিতি কি হইতে পারে, এটা বোর্ড মানে বোর্ডের যারা আছেন আপনারা খুব ভালো করে জানেন। যে দালালের বাচ্চা যে কয়েকটা আছে এগুলারে কইতাছি, খুব খেয়াল, ডাইনে বামে শেয়াল। বেআইনি কোনো কাজ এবং 173-এর 22-এর রায়ের অবমাননা হয়, এরকম কোনো কাজ করলে ছাড় দেওয়া হবে না। কিন্তু মাথায় রেখেন, বোর্ডের যে দালালগুলা এই বেআইনি ভাবে এই অভিযুক্ত রফিকুল আমিন রে বোর্ডের ভিতরে আনার, সিপাসাপা দিয়ে আনার চিন্তা ভাবনা করতেছেন, মানে মিটিং এর ভিতরে আনার, বোর্ডে আনার নয়, আনার বোর্ডের কথা কয় না, মানে বোর্ড মিটিং আপনারা করেন, নাম করে একটু রাখেন আর কি। হ্যাঁ, বিষয়টা এরকম আর কি। এটা সম্পূর্ণভাবে 173-এর 22-এর রায়ের সুস্পষ্ট লঙ্ঘন হবে। অতএব বোর্ডের যারা দালালি করতেছেন, খুব খেয়াল, ডাইনে বামে শেয়াল, উল্টাপাল্টা করলে কিন্তু কট খাইবেন। ওই যে গত স্মারকলিপি প্রদান প্রোগ্রামে দেখছেন না, মোটামুটি কিছু হাই অ্যান্টিবায়োটিক মোটামুটি দেওয়া হয়েছে না,
তো এগুলা কিন্তু সামনে আরো হাই অ্যান্টিবায়োটিকের কিন্তু প্রস্তুতি বা পরিবেশ তৈরি হইতেছে। অতএব ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। আচ্ছা, তো আমি পিএইচডি ফোরামের জিগরি ভাইদেরকে এই ব্যাপারে বিনয়ের সাথে আমি আবেদন করব যে আপনারা দয়া করে এই বিষয়টা খেয়াল রাখেন। এই হাইকোর্টের 173-এর যে 173-এর 22 এই রায়ের সুস্পষ্ট লঙ্ঘন হবে যদি অভিযুক্ত কোনো ব্যক্তি যার দুর্নীতির অডিটের জন্য এই বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই অভিযুক্ত ব্যক্তিকে যদি বোর্ডের কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত করার কোনো চেষ্টা করা হয়, সেটা হবে সম্পূর্ণ হাইকোর্টের রায়ের অবমাননা। অতএব আমাদের পিএইচডি ফোরামের যে সকল জিগরি ভাইয়েরা আছেন, আপনারা দয়া করে এই বিষয়ে সচেতন থাকেন এবং বোর্ডের ভিতরে যে দালালের বাচ্চা যেগুলো আছে, এই গোড়া কাজকে যে কয়টা, এগুলা যদি এই হাইকোর্ট অবমাননার কোনো সিদ্ধান্ত নিতে চায় এবং হাইকোর্ট অবমাননার কোনো কাজ করতে চায়, আমি আপনাদের কাছে আহ্বান করব, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আহ্বান করব, আপনারা দয়া করে এই ব্যাপারে সাংগঠনিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে এবং আইনগতভাবে ব্যবস্থা নেবেন আশা করছি। আমাদের অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনি একজন ব্যারিস্টার, আপনাকে তো আর নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নাই এবং নতুন করে ব্যাখ্যা দিয়ে বলারও কিছু নাই। আপনিও আশা করি এই বিষয়টা মাথায় রাখবেন এবং এই বেআইনি বিধি বহির্ভূত যেই জায়গায় আপনাদেরকে হাইকোর্টের রায়ে বলা হয়েছে স্বচ্ছ অডিট কইরা অভিযুক্তদের ব্যাপারগুলো তদন্ত করা, সেইখানে ওই অভিযুক্ত ব্যক্তিদেরকে আপনি আবার বোর্ডে আনার ব্যাপার যদি করেন, সেটা কিন্তু এই আইনের লঙ্ঘন হবে। সো অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনাকে বলছি, আশা করি আপনিও এই বিষয়টা বিবেচনা করবেন এবং এই বেআইনি কাজ আপনার দ্বারা হবে না, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আচ্ছা, এবার আসি পিএইচডি ফোরামের বিভাগীয় কমিটি গঠন প্রসঙ্গে। এটা একটা অত্যন্ত যুগান্তকারী প্রোগ্রাম, যুগান্তকারী। আমি পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইদের সাম্প্রতিক কার্যক্রম দেখে আমি মারাত্মকভাবে মোটিভেটেড এবং খুবই আশাবাদী। একের পর যেমন ধরেন ওনারা পিএইচডি ফোরামের পক্ষ থেকে এখন বিভাগীয় কমিটির কাজে হাত দিচ্ছেন। আবার 28 তারিখ প্রোগ্রামে আমি আসতেছি, আগে বিভাগীয় কমিটির ব্যাপারটা নিয়ে একটা আলোচনা করে নেই। এই বিভাগীয় কমিটিটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। মোকলেশ ভাই লিখছেন, শুভ সকাল, বোর্ড মিটিং নেওয়া আর বিড়ালকে সুটকি পাহারা দেওয়া একই কথা। অডিট হলে দুর্নীতিবাজের মহা দুর্নীতি ফাঁস হয়ে যাবে। রাইট। মানে যে অডিট করে যার অভিযোগ প্রমাণিত করার জন্য বা যার দুর্নীতি অভিযোগ প্রমাণিত করার জন্য স্বচ্ছ অডিট করতে বলা হয়েছে, ওই তারাই যদি আবার বোর্ডের কার্যক্রমের সাথে অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি যেভাবে সম্পৃক্ত করা হয়, সেটা হবে ওই যে আপনি যেটা বলছেন যে বিড়াল রেশুটকি পাহারা দেওয়ার মতো অবস্থা। রাইট, বা ওই যে এই শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো আর কি। তো তাহলে এখন দেখেন যে জিনিসটাই আমি ছিলাম, পিএইচডি ফোরামের বিভাগীয় কমিটির কাজ যে শুরু হয়েছে, এটা একটা চমৎকার বিষয়, চমৎকার। কারণ পিএইচডি ফোরামের বিভাগীয় কমিটির কাজ যত বেশি গতিশীল হবে, ততই কিন্তু সাংগঠনিকভাবে দেশব্যাপী পিএইচডি ফোরামের কার্যক্রম শুরু হয়ে যাবে। অলরেডি কিন্তু দালাল গোষ্ঠীর হাগামুতা কিন্তু বের হয়ে যেতেছে, মানে কাপড় চোপড় কিন্তু এগুলো নষ্ট করে ফেলাইতেছে। পিএইচডি ফোরামের এই কার্যক্রম দেখা দালালের গোষ্ঠী আবার একটা দিছে D2K পিএইচডি ক্লাব। এটা তো আর D2K, এটা তো আর ডেস্টিনির কিছু না, এটা তো হলো D2K অ্যাসোসিয়েটস আর কি। এই দালাল গোষ্ঠী আমি কয় D2K পিএইচডি ক্লাব করবো, তাই তোরা কর পিএইচডি ক্লাব। তো এই যে এই মানে বোর্ডের কার্যক্রমের পাশাপাশি পিএইচডি ফোরামের সেন্ট্রাল কমিটি এখন যেভাবে অ্যাক্টিভ, এইভাবে আস্তে আস্তে সারা দেশের প্রত্যেকটা বিভাগে যেভাবে পিএইচডি কমিটি গঠন করা হইতেছে, বিভাগীয় কমিটি, এইটার মাধ্যমে দেখবেন ঢাকার বাইরে যে শয়তানগুলো আছে এগুলো সোজা হয়ে যাবো দেখবেন। এরপর আস্তে আস্তে দেখবেন জেলা কমিটি, থানা কমিটি, দেখবেন ধীরে ধীরে এমন একটা পর্যায়ে যাইব, মানে এই ডিস্ট্রিবিউটররা যত বেশি সংগঠিত হবে এবং ডিস্ট্রিবিউটররা যত বেশি একত্রিত হবে, তত বেশি বাটপারের গোষ্ঠীর দৌড়ের উপরে থাকবে। আমি একবার একটা কইছিলাম যে মানে স্বৈরাচার সে জনগণ একত্রিত হইতে দেখলে ভয় পায়, আর ডেস্টিনির স্বৈরাচার এই রফিকুল আমিন এই বাটপার সে ডিস্ট্রিবিউটরদের একত্রিত হইতে দেখলে ভয় পায়। তো এই কাজটাই কিন্তু এখন শুরু করছে আমাদের পিএইচডি ফোরামের জিগরি ভাইয়েরা। এই জন্য পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই এবং আপনাদের এই সাংগঠনিক এই দূরদর্শিতা এবং কার্যক্রমের এই গতি
শীলতা দেখে আমরা অত্যন্ত আশাবাদী এবং আমরা বিশ্বাস করি এই কার্যক্রম আরও গতিশীল হবে। এবং আমি অলরেডি 2-3টা বিভাগের দেখলাম যে আহ্বায়ক কমিটি গঠনের জন্য সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে আস্তে 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 আমাদের এই পিএইচডি ফোরামের পক্ষ থেকে সবগুলা বিভাগে কিন্তু সমন্বয়কদের মাধ্যমে আহ্বায়ক কমিটি হয়ে যেতেছে। এর তো খেলা তো কিন্তু তখন আরও জমে যাবে ইনশাআল্লাহ। তো এবার আসি 28 তারিখের প্রোগ্রামে। এই যে 28 তারিখ শনিবারে আমাদের একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, মানে পিএইচডি এবং বিনিয়োগকারীদের সমাবেশ। এইটাও আমাদের পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইদের আরও একটা দূরদর্শী চমৎকার সিদ্ধান্ত। মানে ওই যে কইলাম না, পিএইচডি ফোরামের জিগরি ভাইদের বর্তমান কার্যক্রম দেখে মানে আমি অ্যাস্টনিস্ট এবং আমি হেভি মোটিভেটেড যে আসলে এরা একদম টু দ্য পয়েন্টে এরা কাজ করতেছে, একদম জায়গা মতো কিন্তু এরা কাজ করতেছে। প্রথমত কি বিভাগীয় কমিটি তারা গঠন করতেছে, দ্বিতীয়ত এই পাশ থেকে আবার ধরেন 28 তারিখ পিএইচডি এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউটর সবাইকে নিয়ে একটা সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে আমাদেরকে এখন দলে 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 হাজির হইতে হবে এবং এই সমাবেশে হাজির হয়ে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা যে আসলে এই বাটপারদের বাটপারি ধরে ফেলছি, আমরা যে আসলে এই বাটপারদের দেখি এক বাটপারে কি লেখছে দেখি, এই যে স্যাং মাহবুবুর রহমান স্যাং, ও স্যাং ভাই স্যাং লেখছে রফিকুল আমিন এই ডেস্টিনে জন্ম দিছে। হ্যাঁ, রফিকুল আমিন এই ডেস্টিনে জন্ম দিছে। আর বাকি 48 জন বৈশা বৈশা এই যে আঙ্গুল চুষছে আর কি। এরপরে কি এখনো সময় আছে মাফ চা। বাটপারের কাছে বেটা কে মাফ চাইবো? তোরা তো চোর বাটপার। 100 টাকা 1800 টাকা লাভ দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিছস, বাটপার। টাকা দিছস? কোষারের কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিছস, স্বপ্ন শহরের কথা বলে মানুষের কাছে টাকা নিছস, সুপারিয়রের কথা বলে মানুষের কাছে টাকা নিছস। এগুলা কোনো কার্যক্রম আছে? বাটপারের বাচ্চা, চোর বাটপার। তোকে কাছে আবার মাফ চাইবো কেটা? চোর। রফিকুল আমিন জন্ম দিচ্ছে, তুই তো রফিকুল আমিনের রুহানি পুত্র, তোরে জন্ম দিলে দিতে আরে। এই রফিকুল আমিন নাকি ডেস্টিনি জন্ম দিছে। আর বাকি 48 জন শেয়ার হোল্ডার কি ঘোড়ার ঘাস কাটছে? পিএইচডিরা কি ঘোড়ার ঘাস কাটছে? ডায়মন্ডরা, ক্রাউনরা, সিলভার, গোল্ড, প্লাটিনাম এরা প্রত্যেকে কি বসে ছিল? আর বাকিরা ওই রফিকুল আমিন একাই এটারে 45 লাখ বানাইছে, বাকি 45 লাখ হাত গুটায় বসেছিল এভাবে রে বাটপার। যাই হোক, এটারে স্যাং, এটারে কি কম, এটারে নাম দেন মাহবুবুর রহমান স্যাং, সানার কি এটারে আমি স্যাং কই, এই স্যাং ফোট। যাক, এগুলার কথা শুনলেই ভাই মেজাজ খারাপ হয়ে যায়। দালাল ফালার এগুলার দেখলেই তো বুঝেন তো মেজাজ খারাপ হয়ে যায়। এই হাই অ্যান্টিবায়োটিকের যুগ চলতেছে, কিন্তু হাই অ্যান্টিবায়োটিক খেয়ে যাবি, চুপ থাক, চিল্লাইস না। ফটকা ভাই, কিছু মনে করেন না, কিছু কইতে চাই না, উল্টা পাল্টা কইতেছেন। এই দালাল ফালাল এগুলাই তামসা করে দেখে তো মেজাজ খারাপ হয়ে যায়। ওই যে ওই যে কইছিল 25 তারিখ থেকে আলিস সেন্টারে রফিকুল আমিনের আসতে নাকি আর কোনো বাধা নাই। বেলাল হোসেন নাইম ভাই লিখছেন, কি ভাই আপনি কেমন আছেন, ঘুমান নাই? না ভাই, এখনো ঘুমাই নাই। এই একটু বুঝেনি তো, রাতের বেলা কিছু টেকনিক্যাল কাম কাজ করতে হয়, এসব কইরে টইরে যে লাইভ টাইপ করে পরে ঘুমামো আর কি। যাই হোক, ওই যে কইছিল আগে, গত 2-3 দিন ধরে ফলাও করে প্রচার করছে যে আগামী 25শে জুন থেকে ডেস্টিনি গ্রুপের যে কোনো অফিসে আসতে রফিকুল আমিনের আর আইনত কোনো বাধা নাই। তো এর আগে কি আইনত বাধা ছিল? তো এর আগে যদি আইনত বাধা থাকে তাহলে এতদিন ধরে বৈশাখীতে বইতেছে কেমনে? আইনত বাধা যদি থাকেই তাহলে 26শে মার্চ আলিস দখল করতে আইছিল কেমনে? এভাবে যদি বৈশা থাকে তাহলে সাহারা সেন্টারে, এই যে মাল্টিপারপাসের নির্বাচনের দিন সাহারা সেন্টারে গেছিল কেমনে? আইনত কোনো বাধা এই অফিসিয়াল কার্যক্রমের ক্ষেত্রে এঙ্গেজ হইতে বাধা, কিন্তু ডেস্টিনির কোনো অফিসে হেরাইতে যেতে কোনো আইনত বাধা নাই। কিন্তু একটা কিছু কইয়া তো একটু আলিসে আবার চেষ্টা তদবির করতে হইব। ওই দিন কিন্তু আলিসে আবার চিন্তা ভাবনা করছিল, কিন্তু পরে আবার পরিবেশ পরিস্থিতি দেখে কিন্তু আর আয় নাই। তো আলিসে ওই যে তোর দালাল রাজে চিল্লাস যে আলিসে বা ডেস্টিনির যে কোনো অফিসে আইতে এখন আর কোনো বাধা নাই, তো তোর বাপেদের আইতে না করছে কেটা? আইবো যাইবো ঘুরবো, সমস্যা কি? সিস্টেমের প্রতিষ্ঠান চলতেছে, সিস্টেমের প্রতিষ্ঠান চলবো। সে একজন শেয়ার হোল্ডার হিসেবে সে একজন প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে হেরাইতে না করছে কেটা? এগুলো হইলো কি জানেন, বাটপাড়ার ধাপ্পাবাজি। মানে কিছু একটা কইয়া তো ধরেন আবার একটা উসিলা খুঁজতে হইব, এই আর কিছু না। যাই হোক, 25শে জুন পরে থেকে নাকি সমস্যা নাই। তো আয় না কেন? আই তো আইলেন না মজা, আইলেন না তখন আরো মজা। তখন তো আমরা যে আমিন ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তখন তো আমরা রাজপথ ছাড়ুম না। আইতে না করছে কেটা? বাটপাড়ের গোষ্ঠী। ওই যে তারপর আবার এই যে আমজনগণের
ওই যে মানে ওই আমজনগণের দল দিয়ে রাজনৈতিক দল দিয়ে মাস্তানি তোদের মানে হোগা দিয়া ভৈরা দেওয়া হবে বাটপারের বাচ্চারা। ও দেখি দালালে কি লেখছে, স্যাং লেখছে গুটি কয়েকজন 20 জন লোক নিয়ে তোরা মাতামাতি করতেছিস, আম জনতা পার্টির নিবন্ধনটা আগে হইলে তারপরে তোদেরকে আলিস সেন্টার থেকে আমরা তাড়াবো। তো তোরা আম জনতার নিবন্ধন নিয়ে তুই বাল ফালাইলে বাল ফালাইস আয়। এই যে দেখছেন, এই যে চোর, এই যে বাটপার, দেখেন কি বলছে, দেখেন এদের রাজনীতি করার মূল উদ্দেশ্য দেখছেন। ওই যে দেখেন বলছে কি যে আম জনতা পার্টির নিবন্ধনটা আগে হয়ে নেক, তারপরে তোদেরকে আলিস সেন্টার থেকে তাড়াবো। তার মানে দেখছেন তো এই বাটপারের গোষ্ঠী এই যে রাজনৈতিক দল, রাজনৈতিক নিবন্ধন টিবন্ধন এগুলা কইরা একটু নোংরামি করার লিগা বা একটু পেশি শক্তি বা এই যে হ্যানতেন মানে মস্তানি করার লিগা এই যে এই রাজনৈতিক দলের ব্যাপার স্যাপার ইয়া করতেছে, বুঝতে পারছেন? আয় তগো মস্তানি, আয় মানে তগো মস্তানি দেখা হবে, ওয়েট কর। তাহলে এখন দেখেন 28 তারিখের প্রোগ্রাম ছিল ভাই, এই যে মেজাজ খারাপ হয়, হুদাই সময় নষ্ট করে এই বেকুবের বাচ্চা, এই দালালের বাচ্চাগুলা, এগুলো হলো যে ওই মানে সময় নষ্ট করে আর মেজাজ খারাপ করে আর কি। এগুলার কমেন্ট গুলা দেখলে এর লিগে সময় নষ্ট হয়, যাক ওদিকে আর গেলাম না। তো এখন 28 তারিখের যে প্রোগ্রামটা, 28 তারিখের প্রোগ্রামে আমাদের আলিস সেন্টারের দায়িত্বশীল পিএইচডি ফোরাম, বিশেষ করে পিএইচডি ফোরামের পক্ষ থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা একটা চমৎকার এবং যুগান্তকারী সিদ্ধান্ত। মানে ওই যে আমি বললাম না যে পিএইচডি ফোরাম এখন কিন্তু চমৎকারভাবে একদম টু দা পয়েন্টে কাজ করতেছে, বিভাগীয় কমিটি গঠনের কাজে হাত দিছে। পাশাপাশি 28শে জুন এটা হলো পিএইচডি এবং বিনিয়োগকারীদের সমাবেশ, এইটাও একটা মানে ইফেক্টিভ একটা প্রোগ্রাম। আমি বলবো এই প্রোগ্রামে বিনিয়োগকারী হিসেবে যার যার অবস্থান থেকে যার যার সুযোগ সামর্থ্য আছে আপনারা চলে আসবেন। বিনিয়োগকারীরা যত বেশি একতাবদ্ধ হবে, বিনিয়োগকারীরা যত বেশি ঐক্যবদ্ধ হবে এবং বিনিয়োগকারীরা যত বেশি প্রতিষ্ঠানের পক্ষে পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরাম সহ এই হাইকোর্ট নিযুক্ত বোর্ডের যারা ডেস্টিনি চালুর পক্ষে তাদের সকলের ছাতার তলে যখন যত বেশি পরিমাণ ডিস্ট্রিবিউটর অ্যাক্টিভ হবে তত বেশি বাটপারের গোষ্ঠী, চোরের বাচ্চাগুলা দৌড়ের উপরে থাকবে। এই কাজটাই আমাদের এখন বেশি করে চালাই যেতে হবে। আমরা সবাই এখন আরো বেশি সুসংগঠিত, আরো বেশি সংহত এবং আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে হাইকোর্ট নিযুক্ত বোর্ড সহ আলিস সেন্টারের দায়িত্বশীলদের নেতৃত্বে আমাদের একতাবদ্ধ হইতে হবে। আর এই একতাবদ্ধ হওয়ার একটা অন্যতম প্ল্যাটফর্ম, অন্যতম মাধ্যম হইতেছে প্রোগ্রাম। এরই একটা প্রোগ্রাম হইতেছে 28শে জুন, যেটা 28শে জুন প্রোগ্রাম কল করা হয়েছে। সেই প্রোগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে যে যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুসারে আসেন, আমরা সবাই একসাথে যোগদান করে ওই প্রোগ্রামের মাধ্যমে আমরা বোর্ডকে জানাই দেই আমাদের অধিকার কি, আমাদের দাবি কি। এই অধিকার এবং দাবি আমরা আদায়ের ক্ষেত্রে বোর্ডকে আমাদের গলার কণ্ঠস্বর, আমাদের আওয়াজ আমরা বোর্ডকে চলেন পৌঁছে দিই। তো আবার একটা চিকনা আইডিয়া দেই আমগো যে জিগরি ভাইদেরকে, ওই যে স্যাং ম্যাং যে বাটপার চাটপার যেগুলো আছে, ওই যে রফিকুল আমিনের যে বাটপার যে দালাল যেগুলো আছে, স্যাং ম্যাং যেগুলো, যে ওই যে আম জনগণের নিবন্ধন হইলে এর আগে আম জনগণের নিবন্ধন হোক তারপরে তগরে আলিস থেকে তারাবো, ওই যে হুমকি টুমকি দেয় যেগুলা, ও হুমকি ওদের হোগা দিয়া ভৈরা দেওয়া হবে ওই বাঞ্চত গুলারে। তো ওই যে এগুলার ক্ষেত্রে আর একটা আমাদের পিএইচডি ফোরামের জিগরি ভাইদেরকে দু একটা আইডিয়া দিতে পারি আর কি, চিকনা বুদ্ধি। সেটা হলো এই প্রোগ্রাম থেকে রফিকুল আমিনের কুশপুত্তলিকা দাহ করার একটা প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করেন, জেলায় জেলায় এই বাটপারের কুশপুত্তলিকা দাহ কর্মসূচি ঘোষণা করেন, আর গণজুতা নিক্ষেপ কর্মসূচি ঘোষণা করেন। কুশপুত্তলিকা দাহ কর্মসূচি আর গণজুতা নিক্ষেপ কর্মসূচি করেন, দেখবেন আলিফের মতো এগুলো সোজা যাবে। আমি আমাদের পিএইচডি ফোরামের জিগরি ভাইদের কাছে এই ব্যাপারটা নিয়ে একটা প্রস্তাব রাখলাম, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হইলে যদি এইটা আপনারা করেন, এটা খুব দারুণ ইফেক্টিভ হবে, একদম টু দ্য পয়েন্টে হিট হবে। কি সেটা? ধরেন জায়গায় জায়গায় রফিকুল আমিনের কুশপুত্তলিকা দাহ হইতেছে, আর জায়গায় জায়গায় এই রফিকুল আমিনের এই কুশপুত্তলিকায় গণজুতা নিক্ষেপ হইতেছে। আপনারা খালি পরিবেশ পরিস্থিতি বিবেচনায় যদি প্রয়োজন হয় খালি ঘোষণা দিয়া দেখেন কয়টা জায়গায় এই কাজ শুরু হয়। দেখবেন এই কাজটা শুরু হইলে এই দালাল গোষ্ঠী এগুলো তো এমনি তো বিসি বুসি কান্দ উঠে গেছে, এইগুলা ধরেন একদম জাইঙ্গা লুঙ্গি খুলে মানে দৌড়াইবো এগুলা। এই জাস্ট যদি প্রয়োজন মনে করেন আর কি, আলিস সেন্টারের জিগরি ভাইরা এই আইডিয়াটা প্রয়োজন মোতাবেক ফলো করতে পারেন। রফিকুল আমিনের কুশপুত্তলিকা দাহ কর্মসূচি আর রফিকুল আমিনের কুশপুত্তলিকায় গণজুতা নিক্ষেপ কর্মসূচি, খালি এই দুইটা কাজ প্রয়োজন হইলে যদি করেন দেখবেন বান্দর আলিফের মতো সোজা হয়ে যাব। যাই হোক, বাকিটা আমগো পিএইচডি ফোরামের
দায়িত্বশীলদের বিবেচনা আর কি। আর এই যে দালালের বাচ্চারা, এই এই চ্যাংম্যাং দালাল, ওই যে দেখছস না সিইসি নুরুল হুদারে, দেখছস কি হয়েছে 4-5 দিন আগে জুতা দেয়া পাবলিকে বাইরে আইছে না? তো তোকে ওই যে উল্টাপাল্টা যে এতদিন করছস, পরিস্থিতি কিন্তু ওইদিকে যাইতেছে, সামনে কিন্তু পরিস্থিতি এরকমও হইতে পারে, পাবলিক ধরে জুতা দেয়া, তখন জুতা দেয়া বাইরে পারে। কিন্তু ওই যে সিইসি নুরুল হুদারে জুতা দেয়া বাইরে পুলিশে ধরাইছে না? ওই যে কোশেয়ার 100 টাকা 1800 টাকা হ্যান তেন, ওই যে হাবিজাবি যে ধান্দাবাজি যে করছস, এখন আবার যে রাজনৈতিক দলের পাওয়ার সৌদাস একদম হোগা দিয়া ভৈরা দেওয়া হবে পাওয়ার বাঞ্চতের বাচ্চারা। ওই সিইসি নুরুল হুদারে এমনি জুতা দেয়া পিড়াইয়া পাবলিকে পুলিশে দিছে, সামনে উল্টা পাল্টা করবি তো ওই যে এরকম ডিস্ট্রিবিউটররা যদি খেপা যায়, ওই জুতা দেয়া বাইরে কিন্তু উপরে পুলিশে দিব। মনে রাখিস বাটপারের বাচ্চারা, ওই দালালের বাচ্চারা, স্যাং ম্যাং যে ওই যে স্যাং না কোনটা জানি কমেন্ট করছিলি একটু আগে, বাঞ্চত। এগুলারে এটাই করতে হইব, সিইসি নুরুল হুদার মতো এগুলারে ইয়া দিতে হইব, সিইসি নুরুল হুদার মতো এগুলারে জুতা থেরাপি দিতে হইব। যাক, আর এই যে ওই দিন দেখলাম নিবন্ধনের সময় জমা দিতে গেছে, কি একটা অবস্থা, লেভেলদারি সাইকেলদারি এগুলা কয় আমিন ভাই সি 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 সি। এই রফিকুল আমিন কই থেকে কই নামছে? এই লেভেলদারি সাইকেলদারি গুলো এক সময় হেরে এক নজর দেখার লিগা লাইন ধরে দাঁড়াই থাকতো, হের লগে হ্যান্ডশেক করতে পারলে মনে করতো যে বেহেস্ট পেয়ে গেছে। হেরে সার করতে করতে, মানে রফিকুল আমিনের সার করতে করতে মুখে ফেনা তুলা ফেলাইতো যে লেভেলদারি সাইকেলদারি গুলাই, এগুলো এখন হেরে কয় আমিন ভাই সি সি সি। রফিকুল আমিন কই থেকে কই নামছে? নামবো, আরো নিচে নামবো, ওয়েট করেন। যাই হোক, এই মুহূর্তে যাদের হাত আমাদের শক্তিশালী করতে হবে, আসেন এটা আমরা একটু দেখি। যারা এই মুহূর্তে ডেস্টিনির কার্যক্রম চালুর জন্য সঠিক ট্র্যাকে, সঠিক ফরম্যাটে, একদম ডেস্টিনির 45 লক্ষ মানুষের স্বার্থে কাজ করতেছেন, আমরা তাদের হাত শক্তিশালী করব। তো কারা কাজ করতেছেন এই মুহূর্তে? আমাদের অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, উনি এই মুহূর্তে ডেস্টিনি চালুর জন্য 45 লক্ষ মানুষের পক্ষে সিরিয়াসলি কাজ করতেছেন। অতএব জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়ার হাতকে শক্তিশালী করতে হবে। আর কাদের হাতকে শক্তিশালী করতে হবে? শেয়ার হোল্ডারদের মধ্য থেকে যারা এই প্রতিষ্ঠানের 45 লক্ষ লোকের স্বার্থে কাজ করতেছেন, জনাব আশরাফুল আমিন, ওনার হাতকে শক্তিশালী করতে হবে। এবং জনাব আশরাফুল আমিন শুধু শ্রম, সময়, মেধা দিয়েই নয়, অর্থ দিয়েও এই বোর্ডকে প্রতিনিয়ত সহযোগিতা করেই যাচ্ছেন। এই স্যাং ম্যাং বাটপার, ঈদের আগে কোনো টাকা পয়সা দিছস? তোর বাপে কোনো টাকা পয়সা দিছে? বাটপারের বাচ্চা আশরাফুল আমিন ঈদের আগে এই বোর্ডে কয় টাকা দিছে তোর? আশরাফুল আমিন বাপরে যা জিগা, স্যাং ম্যাং শালা বাটপার। যাই হোক ভাই, কিছু মনে করেন না, এই স্যাং ম্যাং এগুলার একটু দৌড়ানি দাবরানি না দিলে মানে জোশ আহে না। তো এই যে আশরাফুল আমিনের কথা কইতেছিলাম, ওনার হাতকে শক্তিশালী করতে হবে। উনি শ্রম, সময়, মেধা, ইভেন অর্থ দিয়েও এই মুহূর্তে এই বোর্ডকে সহযোগিতা করতেছে ডেস্টিনি চালুর জন্য, অথচ এই বোর্ডেই উনি নাই, তারপরে উনি সহযোগিতা করতেছে। শেয়ার হোল্ডার হিসেবে জনাব আশরাফুল আমিন, ওনার হাত শক্তিশালী করতে হবে। জনাব গোলাম রব্বানী সুমন, ওনার হাতকে শক্তিশালী করতে হবে, উনিও সহযোগিতা করতেছেন। এর বাইরে শেয়ার হোল্ডার হিসেবে আরও আছেন জনাব শাহিন হাওলাদার, উনিও প্রতিষ্ঠানকে যথেষ্ট সহযোগিতা করতেছেন, ওনাদের হাতকে শক্তিশালী করতে হবে। বোর্ডের পক্ষ থেকে কাদের হাতকে শক্তিশালী করতে হবে? আমি স্পেসিফিকভাবে দুইজনের নাম বলবো। একজন হচ্ছেন আমাদের জনাব সাইফুল আলম রতন এবং আরেকজন হচ্ছেন কামরুল হাসান। এই দুইজন ব্যক্তির হাতকে আমাদের শক্তিশালী করতে হবে। আর এর বাইরে আমাদের পিএইচডি ফোরামের দায়িত্বশীল যারা আছেন প্রত্যেকের হাতকে শক্তিশালী করতে হবে। এক্সিকিউটিভ ফোরামের প্রত্যেকের হাতকে শক্তিশালী করতে হবে। আর এক্সিকিউটিভ ফোরামের পক্ষ থেকে পিএইচডি ফোরামের মতো করে কিন্তু বিভাগীয় কমিটি, জেলা কমিটি এগুলা কিন্তু পুনর্গঠনের কাজ শুরু হয়ে গেছে। তার মানে পিএইচডি ফোরামও কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রম যেভাবে গতিশীল করার লক্ষ্যে পুনর্গঠিত হইতেছে, সেমভাবে এক্সিকিউটিভ ফোরামও কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পুনর্গঠিত হইতেছে। সো এক্সিকিউটিভ ফোরামের সাথে যোগাযোগ করেন আপনারা যারা এক্সিকিউটিভ আছেন, যারা সিলভার, গোল্ড, প্লাটিনাম আছেন, আপনারা এক্সিকিউটিভ ফোরামের সাথে যোগাযোগ করেন এবং এক্সিকিউটিভ ফোরামের সাথে যোগাযোগ করে আপনারা সবাই এক্সিকিউটিভ যারা
তারা যার যার অবস্থান থেকে এক্সিকিউটিভ ফোরামের বিভিন্ন দায়িত্বশীলদের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে এই সংগঠনটাকে আরো শক্তিশালী করেন। তাহলে একদিকে পিএইচডি ফোরাম তাদের কার্যক্রমকে সাংগঠনিকভাবে বৃদ্ধি করার লক্ষ্যে বিভাগীয় কমিটি করার মাধ্যমে শক্তিশালী হইতেছে, পিএইচডি ফোরামের হাত শক্তিশালী হইতেছে। সেমভাবে এক্সিকিউটিভ ফোরামের সাংগঠনিকভাবে বিভাগীয় কমিটি, জেলা কমিটি হওয়ার মাধ্যমে এক্সিকিউটিভ ফোরামের হাতও আরো বেশি শক্তিশালী হইতেছে। এর বাইরে আমরা যারা জিগরি মানে ঘাউরা জেনারেশন আছি, আমরা তো আছি ওই যে স্যাংম্যাং আছে না, ওই যে দালাল মালাল স্যাং মাস মাগুর মধ্যে মাহবুবুর রহমান স্যাংম্যাং নাকি একটু আগে যে কমেন্ট করছিল, ওই স্যাংম্যাং রে বাইরে এগুলার হোগার চামড়া তুইলা ফেলানোর জন্য আমরা ঘাউরা জেনারেশনের যথেষ্ট, নো প্রবলেম। ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করব। সব প্রতি প্রোগ্রামে ধন্যবাদ দেই, আজকেও ধন্যবাদ প্রোগ্রাম দিয়ে শেষ করে দিব। প্রথমেই আমি এই ডেস্টিনির আজকের এই অবস্থান আসার পেছনে যে শুরুটা হয়েছিল তলবি সভার মাধ্যমে, সেই তলবি সভার দুই কারিগর জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত, এই দুই শীর্ষ মুরব্বীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ পর্ব শুরু করছি। কারণ আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং আমাদের অনারেবল অ্যানাদার হাই অফিসিয়াল লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত, এই দুইজন ব্যক্তি ওই সময় সাহসী ভূমিকা না রাখলে তলবি সভা হতো না, আর তলবি সভা না হলে আজকের এই পর্যায়ে আসতো না এবং আজকের ডেস্টিনির এই এত দূর আসতো না। সো স্পেশাল থ্যাঙ্কস গোস টু দিস টু অনারেবল সিনিয়র গাইজ, অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং অনারেবল হাই অফিসিয়াল লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অল ফাউন্ডার ডিরেক্টর, বিশেষ করে দেশের বাইরে যে সকল ফাউন্ডার ডিরেক্টররা শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে প্রতিষ্ঠানকে সহযোগিতা করছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব লায়ন মোহাম্মদ গুফরানুল হক, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। কারণ আপনি দেশের বাইরে আমাদের যে সকল ফাউন্ডার ডিরেক্টর, শেয়ার হোল্ডার, ডায়মন্ড এবং শুভাকাঙ্ক্ষী আছেন, সবাইকে এক ছাতার নিচে এনে ডেস্টিনির কার্যক্রমকে একটা ফ্রুটফুল অবস্থানে নিয়ে আসার জন্য একটা লিডিং রোল প্লে করছেন। সো জনাব লায়ন মোহাম্মদ গুফরানুল হক, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। এর বাইরে জনাব মেজবাউদ্দিন স্বপন এবং জনাব সাইদুর রহমান, আপনাদের দুজনের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর বাইরে প্রবাসের যে সকল শেয়ার হোল্ডার ডিরেক্টর এবং ডায়মন্ড শুভাকাঙ্ক্ষীরা এই মুহূর্তে আমাদের হাইকোর্টে যুক্ত বোর্ডকে সহযোগিতার মাধ্যমে ডেস্টিনির কার্যক্রমকে চালু করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছেন, আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্পেশাল থ্যাঙ্কস গোস টু আওয়ার অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিন। আপনারে আমি একটা বিষয় আপনারে বলি, আপনারে যদি নতুন করে কোনো নিয়োগ দেয় তাতেও কিছু আসে যায় না, যদি নিয়োগ না দেয় তাতেও কিছু আসে যায় না। আপনার শেয়ার হোল্ডার এই পদবিটাই ডেস্টিনি চালুর জন্য যথেষ্ট, যার প্রমাণ গত 6 থেকে 7 মাসে আপনি অলরেডি দিয়ে আসতেছেন। আপনার এই কার্যক্রমটাই আপনি শুধু ধরে রাখেন, সারা বাংলাদেশের সিংহভাগ ডিস্ট্রিবিউটর, পিএইচডি এক্সিকিউটিভ সবাই এই ডেস্টিনি চালুর কার্যক্রমের ক্ষেত্রে আপনার সাথে একতাবদ্ধ, ঐক্যবদ্ধ অবস্থায় আছে। কমরেড, আপনাকে লাল সালাম, আপনি এগিয়ে যান। আর আরেকটা বিষয়ের আপনার প্রতি অনুরোধ করব, যেহেতু আপনি এই মুহূর্তে আমাদের এই ডেস্টিনি চালুর কার্যক্রমের ক্ষেত্রে সম্মুখ সারির সেনাপতি, আপনি দয়া করে বোর্ডের সাথে যেভাবে সমন্বয় করতেছেন, এই সমন্বয়ের মাধ্যমে দ্রুত আমাদের যেই কার্যক্রমগুলো চলমান ছিল 25শে মার্চের আগ পর্যন্ত, সেই কার্যক্রমগুলো দ্রুত আমাদের কন্টিনিউ করার একটা সুযোগ আপনি তৈরি করে দেন। তো অনারেবল শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন, আপনাকে লাল সালাম। এর বাইরে ধন্যবাদ জানাবো আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ডের যে সকল ডাইরেক্টররা ডেস্টিনি চালুর পক্ষে কাজ করতেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। তবে ওই দালালের কাছে বিচি বন্ধক দিয়া যে এগুলা মানে লাফালাফি করছে বা লাফালাফি করতেছে, এগুলোর জন্য কোনো ধন্যবাদ হবে না। সামনে এগুলোর জন্য হবে হাই অ্যান্টিবায়োটিক থেরাপি। যাই হোক, ওইটা আমাকে পিএইচডি ফোরামের জিগরি ভাইয়েরা বুঝবো, ওইদিকে আমরা আর গেলাম না আর কি। ধন্যবাদ জানাবো পিএইচডি ফোরামের দায়িত্বশীল সকলের প্রতি। স্মারকলিপি প্রদান প্রোগ্রামের এই সার্বিক কার্যক্রমে আপনারা যে দূরদর্শিতা দেখাইছেন, আমরা অত্যন্ত আশাবাদী এবং আমরা অত্যন্ত প্লিজড এবং আমরা অত্যন্ত মোটিভেটেড যে আপনাদের সুদক্ষ নেতৃত্ব এবং দূরদর্শী সিদ্ধান্তের কারণে আমরা এত দূর পর্যন্ত এই কার্যক্রমটাকে নিয়ে আসার ক্ষেত্রে আপনাদের অবদানকে অস্বীকার করার সুযোগ নেই। সো স্পেশাল থ্যাঙ্কস গোস টু আওয়ার অল
রেসপন্সিবল অথরিটিস অফ সেন্ট্রাল পিএইচডি ফোরাম, বিশেষ করে আমাদের পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই, তারপরে আরও গুরুত্বপূর্ণ দুজন দায়িত্বশীল ব্যক্তি জনাব ওয়াসিম ভাই এবং সাইদ ভাই। আপনারা ওই স্মারকলিপি প্রদান প্রোগ্রামে আপনারা যে ভূমিকা রাখছেন, এই জন্য আপনাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ। তো ওনারা কি ভূমিকা রাখছে এটা কইলাম না, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে জেনে নিয়েন কি ভূমিকা রাখছে। আর এর বাইরে এক্সিকিউটিভ ফোরাম থেকে প্রতিনিয়ত যিনি লাইভ করেন আসাদ ভাইকে ধন্যবাদ। হিরো ভাই কন্টিনিউ লেখালেখি করতেছেন, হিরো ভাইকে ধন্যবাদ। এমদাদ ভাই কন্টিনিউ লেখালেখি করতেছেন, লাইভ করতেছেন, এমদাদ ভাইকে ধন্যবাদ। মোহাম্মদ আলী ভাই লেখালেখি করতেছেন, লাইভ করতেছেন, ওনাকে ধন্যবাদ। বিলাল ভাই আছেন, এরকম আরো অনেকেই আছেন কন্টিনিউ লেখালেখি করতেছেন এবং এখনো অ্যাক্টিভভাবে কাজ করতেছেন। এই জন্য আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। ওই যে আর এই স্যাং বাটপারে কি লেখছে, দাঁড়ান, স্যাং বাটপারে আরেকটা ডলা দিয়ে এলি। এ বাটপার কি লেখছিস তুই? লেখছে এখনো সময় আছে, রফিকুল আমিনের কাছে মাপসা। এ বাটপার তুই ইয়া দালালি কর, নিজের চিন্তা কর, তোর লুঙ্গির চিন্তা কর, তোর লুঙ্গি জায়গা ঠিক থাকে কিনা ওই চিন্তা কর। বেটা বাটপার ফট, বাটপার ফট। এগুলারে কি কমো ভাই, মানে এগুলারে লাথি উষ্টা দিল এগুলো সরে না, কুত্তার মতো। ওই যে কুত্তা আছে না, নেরি কুত্তা, ঘেউ ঘেউ করে, লাথি মারলেও ক্যাউ ক্যাউ করে, কিন্তু আর দূরে যায় না। এগুলো হচ্ছে নেরি কুত্তার মতো। এই ফোট স্যাং স্যাং ফোট, ওই মেজাজ খারাপ হয়ে যাবে, কিছু মনে করেন না। এগুলা উল্টা পাল্টা করলে তো একটু ইয়া করতে হয়। যাই হোক, যে ধন্যবাদ পর্বে ছিলাম সবাইকে, মানে এক্সিকিউটিভ ফোরামের, পিএইচডি ফোরামের দায়িত্বশীল যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই স্মারকলিপি প্রদান প্রোগ্রামের এই দিনটাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রাখছেন আপনাদের সবাইকেও ধন্যবাদ। আর একটা অফ টপিকে একটা তথ্য দিয়ে রাখি, পরিবেশ পরিস্থিতি বিবেচনায় এই বোর্ডের ভিতরে ওই যে বাটপাড়ের যে দুই একটা দালাল আছে, কয়েকটা দালাল, এই দালালগুলা এই বোর্ডের কার্যক্রমটাকে নস্যাৎ করার জন্য বা এই বোর্ডকে অকার্যকর করার জন্য হয়তোবা বাটপাড়ের নির্দেশে দুই একটা দালাল ফালাল হয়তোবা পদত্যাগ করতে পারে। তো কইতে পারেন খবর কেমনে পাইলাম? পাই ভাই, পাই আর কি, খবর পাই। এই ভূতে জোগায় খবর, কে জোগায়? ভূতে জোগায়। মানে কি হইতে পারে, পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে দুই একটা দালাল ফালাল হয়তোবা পদত্যাগ করার সিদ্ধান্ত নিতে পারে বা পদত্যাগ করতে পারে। তো এটাতে আমাদের মানে টেনশন করার কিছুই নাই। ওই দালাল ফালাল যে দুই একটা আছে, এগুলো যদি পদত্যাগ করে, কর, তোরা পদত্যাগ করে, এটাই তো আমরা চাই। কারণ ওই বাটপাড়ার গোষ্ঠী এগুলো পদত্যাগ করলে বরং ওই জায়গায় যোগ্য দক্ষ শেয়ার হোল্ডাররা ডাইরেক্টর হিসেবে আইব, বুঝেন নাই? তো কর তোরা পদত্যাগ। তো ওইরকম পদত্যাগের খবর টবর যদি পান, এটা নিয়ে টেনশন করেন না। কারণ আমাদের কিন্তু প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সবই রেডি আছে, টেনশনের কিছু নাই। টেনশন ওই যে দেখেন আরেক, ওই যে স্যাং আসুদায় কি লেখছে, মাহবুব যে স্যাং, বিএনপি শুধু ক্ষমতায় আসুক, বাল ফালাবি। তোর বাপেরা ওই যে বোর্ডের ভিতরে আশরাফুল আমিন সহ যারা আছে, তোর বাপেরা বিএনপির কোন জায়গায় আছে খোঁজ নে, তুই কোন চ্যাটের বাল স্যাং। ভাই কি কম ভাই, কোন তো কইতেছে বিএনপি ক্ষমতায় আসুক, তুই বিএনপি ক্ষমতায় আইলে তুই বাল ফালাবি, ফইন নিচোদা ফট। ভাই কিছু কইতে চাই না, মুখ খারাপ করতে চাই না, তারপরে এগুলো উল্টাপাল্টা কমেন্ট করে মেজাজ খারাপ হয়ে যায়। যাই হোক, আমি যে জিনিসটা কইতে চাইছিলাম যে পদত্যাগের কোনো বিষয় যদি আপনারা শুনেন, ওই যে দালাল গোষ্ঠীর দু একটা যদি এই বোর্ডকে অকার্যকর করার জন্য যদি পদত্যাগ বা এরকম কিছু করে, নো প্রবলেম। আমাদের কিন্তু প্ল্যান বি, প্ল্যান সি সব ইনশাল্লাহ রেডি আছে, টেনশনের কোনো কারণ নাই। হাতের কাজটা শুধু চালিয়ে যেতে হবে। তো বিনিয়োগকারী ভাই যারা আছেন, আপনাদের কাজ কি, আমাদের কাজ কি? ভেরি সিম্পল। আমাদের কাজ হলো কি, এই বোর্ডের হাতকে শক্তিশালী করা। প্রশান্ত ভূষণ বড়ুয়া আমাদের যিনি চেয়ারম্যান, ওনার হাতকে শক্তিশালী করা, জনাব আশরাফুল আমিনের হাতকে শক্তিশালী করা, পিএইচডি ফোরামের হাতকে শক্তিশালী করা, এক্সিকিউটিভ ফোরামের হাতকে শক্তিশালী করা। এই প্যাটার্নে যারা ডেস্টিনি চালুর পক্ষে কাজ করতেছেন, তাদের প্রত্যেকের হাতকে শক্তিশালী করাটাই হলো আমাদের কাজ। আর এই জন্য আমাদের কি করতে হবে? সংগঠিত হইতে হবে, সুসংহত হইতে হবে, প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। 28শে জুনের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের মাধ্যমে দেখবেন আমাদের এই কার্যক্রমটা আরো এক ধাপ এগিয়ে যাবে ইনশাল্লাহ। এনিওয়ে, আলোচনার এই পর্যায়ে এসে আমরা আমাদের যেই কথাগুলো সবসময় বলে আসছি সেই কথাগুলো বলেই শেষ করব। যে ডেস্টিনিতে হক এবং ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম আমরা শুরু করছি, সেই সংগ্রাম চলছে, চলবে। এই ডেস্টিনিতে হক প্রতিষ্ঠা হবে, এই ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, এই ডেস্টিনিতে জালিমের পরাজয় হবে এবং এই ডেস্টিনিতে ৪৫ লক্ষ মাজলুমের বিজয় হবে। আর আমাদের এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম
চলছে, চলবেই, কারণ ডেস্টিনি কারো বাপের না।